রাধে রাধে, চলে এসেছি তৎকালীন ব্যাচে নতুন কিছু কোশ্চেন নিয়ে। ঠিক আছে, আজকে দেখা যাক। আচ্ছা, প্রথমে রুটিন দেখতে পাচ্ছ তোমরা, তার সাথে দেখা যাক আজকে কি কি কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। আচ্ছা, ফার্স্ট একবার দেখে নিই যে এটা কোন ডেটের কোশ্চেন। সেটা হচ্ছে 7/12/2018 শিফটের, যেটা সকাল 9টা থেকে 10:30টার একটা শিফট, সেই শিফটের এটা কোশ্চেন। ঠিক আছে, দেখা যাক ফার্স্টে কোশ্চেন কি বলছে। বলছে যদি একটি ছেলে একটি গ্যাস ভরা বেলুন ছেড়ে দেয় যা উপরে উঠতে থাকে, তাহলে তার স্থিতিশক্তি কি হবে? বৃদ্ধি পাবে, কমে যাবে, অসীম হবে, নাকি ধ্রুবক হবে? তাহলে যদি একটা ছেলে কি করে না, একটা গ্যাস ভরা বেলুনকে যদি ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে স্থিতিশক্তি কিন্তু বেড়ে যাবে, যার জন্য বেলুনটা উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে নাম্বার 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, কি হবে না, স্থিতিশক্তি বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ পেশিগুলিকে অস্থিলগ্ন পেশি বা স্কেলেটাল পেশি, স্কেলেটাল মাসেলও বলা হয়। কাকে বলা হয় না, রৈখিক, কার্ডিয়াক পেশি, অনৈচ্ছিক পেশি, না ঐচ্ছিক পেশি? তো এক্ষেত্রে ঐচ্ছিক পেশিগুলোকে বলা হয় স্কেলেটাল মাসেল বা অস্থিলগ্ন পেশি। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। বলছে জলের কতগুলি অণু একটি ফেরাস সালফেট কেলাস অণুর মধ্যে বিদ্যমান থাকে? তো এক্ষেত্রে কি 4টে অপশন দিয়েছে, 5, 7, 8 আর 6। তো এদের মধ্যে জলের 7টি অণু একটি ফেরাস সালফেট কেলাস অণুর মধ্যে বিদ্যমান থাকে। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে যে কোনো মৌলের সর্বস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে, সেটা কোন মৌলটা? ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম নাকি সোডিয়াম? তো এটার মধ্যে দেখো ক্যালসিয়াম মৌলের সর্বস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি লেন্সের ক্ষেত্রে যেই বিন্দুতে রশ্মিগুলি মিলিত হয় অথবা যে বিন্দু থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে বলে প্রতীত হয়, সেটিকে কি বলে? সেটিকে মেরু বলবো, বক্রতা কেন্দ্র বলবো, ফোকাস বলবো, না প্রধান অক্ষ বলবো? তাহলে একটা লেন্সের ক্ষেত্রে যখন যেই বিন্দুতে রশ্মিগুলি এসে মিলিত হচ্ছে বা যেই বিন্দু থেকে রশ্মিগুলো আবার নির্গত হচ্ছে, মানে প্রতিফলিত হচ্ছে, তাহলে সেই বিন্দুটাকে আমরা কি বলবো? সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস। ঠিক আছে, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে পটাশিয়াম নাইট্রেটের আণবিক সূত্র কি? পটাশিয়াম নাইট্রেটের আণবিক সূত্র হচ্ছে KNO3। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে পটাশিয়াম নাইট্রেটের কেমিক্যাল নেমটা কি? কেমিক্যাল হচ্ছে যে আচ্ছা, আণবিক সূত্রটা হচ্ছে KNO3। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলছে একটি বুলেট একটি রাইফেলের থেকে ফায়ার করা হলো, যদি রাইফেলটি স্বাধীনভাবে প্রতিক্ষিপ্ত হয় তাহলে রাইফেলের গতিশক্তি হবে কি হবে? বুলেটের চেয়ে বেশি হবে, বুলেটের সমান হবে, শূন্য হবে, না বুলেটের চেয়ে কম হবে? তো এক্ষেত্রে কি হবে না, বুলেটের চেয়ে কম হবে। একটা বুলেট একটি রাইফেল থেকে যদি ফায়ার করা হয় এবং রাইফেলটি যদি স্বাধীনভাবে প্রতিক্ষিপ্ত হয়, তাহলে কি হবে না, বুলেটের যে রাইফেলের গতিশক্তিটা সেটা বুলেটের চেয়ে কম হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে হাজারিবাগ খনি সমূহে নিম্নোক্ত কোন ধাতুগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়? তো এদের মধ্যে পিতল, তামা, লৌহ এবং রূপা, 4টে ধাতুর মধ্যে তামা ধাতুটা হাজারিবাগ খনি সমূহে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। ড্যাশ একটি নিরপেক্ষ বায়বীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে হবে? তাহলে কি তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, না বিয়োজন শক্তি? কোন শক্তির মাধ্যমে কি হচ্ছে না, একটি নিরপেক্ষ বায়বীয় পরমাণু সর্বস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ হতে পারে? সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক আছে, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখা যাক। 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে কত মোল অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে? 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে 2 মোল, মনে রাখবে 2 মোল অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে। ঠিক আছে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি পদার্থের রোধাঙ্ক তার পরিবাহিতা নির্ধারণ করে নিম্ন রোধাঙ্কের ধাতু, তাহলে কি করবে? দেখো 4টে অপশন দিয়েছে, কি হবে না, ভাল ইনসুলেটর হিসেবে আচরণ করবে, নাকি সুপরিবাহী হিসেবে আচরণ করবে, নাকি অর্ধপরিবাহী হিসেবে আচরণ করবে, নাকি ধাতু সংকর হিসেবে আচরণ করবে? তাহলে একটি পদার্থের রোধাঙ্ক তার পরিবাহিতা নির্ধারণ করে, তখন নিম্ন রোধাঙ্কের ধাতুটি সুপরিবাহী হিসেবে কিন্তু আচরণ করবে। ঠিক আছে, যেটা হচ্ছে অপশন 2তে হচ্ছে আমাদের দেখো উত্তর রয়েছে, সেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে প্রতিধ্বনি শোনা যেতে পারে তার উৎস
তার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে যেই ন্যূনতম দৈর্ঘ্যটি থাকার প্রয়োজন সেটি হলো প্রায় কত? সেটি 34 মিটার, 10 মিটার, 17 মিটার নাকি 50 মিটার। তাহলে প্রতিধ্বনি শোনা যেতে পারে, সেক্ষেত্রে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব থাকতে হবে 17 মিটার। ঠিক আছে, তবে সেই প্রতিধ্বনিটি কী হবে না শোনা যাবে। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে ফিতাকৃমি কোন পর্বের অন্তর্গত? ফিতাকৃমি কোন পর্বের অন্তর্গত? প্ল্যাটিহেলমিনথিস এই পর্বের অন্তর্গত, নাকি নেমাটোডা, নাকি অ্যাসেলমিনথিস, নাকি অ্যানেলিডা? তাহলে এই চারটের মধ্যে প্ল্যাটিহেলমিনথিস এই পর্বের অন্তর্গত হচ্ছে আমাদের ফিতাকৃমি। ঠিক আছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে না ড্যাশ বৃদ্ধির সাথে সাথে একটি কঠিন বস্তুর দ্বারা নির্গত চাপ কমতে থাকে। কি বৃদ্ধির সাথে সাথে? বল, ক্ষেত্রফল, ভরবেগ নাকি গতিবেগ? তো ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে কি হয় না একটি কঠিন বস্তুর দ্বারা নির্গত চাপ কি হয়? কমতে থাকে। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখো একটা ম্যাথ বলছে, কি বলছে না 2 মিটার দীর্ঘ একটি ইউনিফর্ম শিকলকে একটি টেবিলের ওপর রাখা হয়েছে এবং এটির 60 সেন্টিমিটার অংশ টেবিলের প্রান্ত থেকে অবাধে ঝুলন্ত রয়েছে এবং শিকলের মোট ভর হচ্ছে 4 কেজি। তাহলে সমগ্র শিকলটিকে টেবিলে টেনে আনতে কত কাজ করতে হবে? তাহলে যে চেনটা ঝুলছে সেই ঝুলন্ত চেনের ভর কত? ঝুলন্ত চেনের ভর হচ্ছে যে যত ভর ইন্টু কত অংশ। দেখো এখানে 60 সেন্টিমিটার, এটাকে আমি মিটারে ট্রান্সফার করব, তাহলে 0.6, তাই তো 0.6 বাই হচ্ছে 2, এটা হচ্ছে ভরটা। তাহলে এবার দেখো কত আসছে, এটা আসছে 1.2 মিটার। ঠিক আছে, এবার বলছে না আমাকে দূরত্বটা বের করতে হবে, সেখান থেকে টেবিলের মিডিল পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। সেই ডিস্টেন্সটা আমি বের করব কিভাবে না, সেই ডিস্টেন্সটা আমি বের করব হচ্ছে হাফ অফ এই যে যত অংশ ঝুলছে সেই পোর্শনটা। ঠিক আছে, তাহলে হচ্ছে 0.3। এবার আমাকে বলছে তাহলে কার্যটা কি হবে? কার্যটা হবে যে এই চেনের যে যতটা ভর সেটা, চেনের যে যতটা ভর সেটা ইন্টু হচ্ছে এই ডিস্টেন্সটা ইন্টু 10। ঠিক আছে, তো টোটাল হচ্ছে 3.6 জুল। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখা যাক এবার নেক্সট কোশ্চেনে কি রয়েছে না কোনটি ধাতব পরিবাহী সম্পর্কে সত্য। এখানে দেখো 4টে অপশন দিয়েছে, বলছে ধাতব পরিবাহীতে কেবল ইলেকট্রনগুলি গতিশীল হয়, নাকি ধাতব পরিবাহীর মধ্যে শুধুমাত্র শক্তি স্তরগুলিতে গতিশীলতা থাকবে, নাকি ধাতব পরিবাহীর মধ্যে শুধুমাত্র নিউক্লিয়াস গতিশীল হবে, নাকি ধাতব পরিবাহীর মধ্যে শুধুমাত্র প্রোটন গতিশীল হবে। তো এই 4টে অপশনের মধ্যে ধাতব পরিবাহীগুলির মধ্যে কেবল ইলেকট্রনগুলি গতিশীল হবে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অপশন 1। ঠিক আছে, নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে পুরুষ এবং নারী জননকোষ মিলিত হয়ে ড্যাশ সৃষ্টি করে, সেটাকে শুক্রাণু বলা হয়, নাকি সেটাকে আদি ভ্রূণকোষ বলে, নাকি ডিম্বাণু বলে, নাকি ভ্রূণ বলে? দেখো পুরুষ জননকোষের মধ্যে শুক্রাণু রয়েছে আর নারী জননকোষের মধ্যে রয়েছে নারী জননকোষ, যেটা সেটাই হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, এই দুটো যখন মিলিত হচ্ছে পুরুষ জননকোষ এবং নারী জননকোষ, আই মিন শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হচ্ছে তখন সেটাকে বলছে আদি ভ্রূণকোষ বা জাইগোট। ঠিক আছে, তাহলে সেটা জাইগোট গঠন করে। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে মন্দন মানে একটি বস্তু ড্যাশে চলছে। তাহলে মন্দন বলতেই প্রথমে আমরা বুঝবো মন্দন মানে কি। দেখো মন্দ মানে কি? খারাপ। তার মানে কোনো কিছু ভালো চলছিল তার থেকে একটু খারাপ চলছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বর্ধিষ্ণু দ্রুতি, নাকি হ্রাসমান দ্রুতি, নাকি সমদ্রুতি, নাকি ধ্রুবক দ্রুতি? তাহলে ওই যে বললাম একটু কিছু চলছিল যেটা ভালো খারাপ চলছে, তাই সবসময় মন্দন ভাবে আমি মনে রাখতে হবে যে মন্দন মানে হচ্ছে হ্রাস। ঠিক আছে, তাহলে হ্রাসমান দ্রুতিটাকে আমরা বলি মন্দন, যেটা অপশন 2তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট দেখা যাক নিম্নলিখিতগুলির মধ্যে কোন জীবটি কোরকোদ্গম দ্বারা প্রজনন করে? অ্যামিবা এবং ইস্ট, প্ল্যানারিয়া এবং হাইড্রা, প্ল্যানারিয়া এবং ইস্ট, নাকি ইস্ট এবং হাইড্রা? তো এদের মধ্যে ইস্ট এবং হাইড্রা কি করে না কোরকোদ্গমের মাধ্যমে প্রজনন করে। ঠিক আছে, তাহলে কোরকোদ্গমের মাধ্যমে কারা প্রজনন করে? কোরকোদ্গমের মাধ্যমে প্রজনন করে ইস্ট এবং হাইড্রা। নেক্সট কোশ্চেন
বলছে হাড়ের কোষগুলি একটি শক্ত ম্যাট্রিক্সের মধ্যে প্রথিত, যা ড্যাশ দিয়ে গঠিত, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং প্ল্যাটিনাম, নাকি ক্যালসিয়াম এবং ফসফরাস। তো হাড়ের যে কোষগুলো হয় সেইগুলো কি বলছে না, সেগুলো ক্যালসিয়াম এবং ফসফরাস এই দ্বারা গঠিত হয়। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। আজকের ক্লাসে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এবং সবসময় একটা কথা বলতে আমি বারবার বলি যে বইটা তোমাদের কাছে আছে সেই বইটাই তোমরা ভালো করে পড়ো, বারবার করে পড়ো, আর আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ।